এইচএসসি 2627 আজকের এই ভিডিওতে তোমার এইচএসসি পরীক্ষার আইসিটিতে 30 মার্ক 100% কমন পেয়ে যাবা। আজকে সুপার স্পেশাল সাজেশন দেব, শুধু ভিডিওটা সম্পূর্ণ দেখো, ইনশাল্লাহ আইসিটির এই 30 মার্ক তোমার নিজের হয়ে যাবে। প্রথমেই আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। দেখো চতুর্থ অধ্যায় এই টেবিলটা যদি তুমি কমপ্লিট করো, এই টেবিলটা কমপ্লিট করলেই অনেকগুলো বোর্ডে বা অনেক কলেজের টেস্ট পরীক্ষায় তুমি চতুর্থ অধ্যায় থেকে একটা সৃজনশীল কমন পেয়ে যাবে গ আর ঘ এর জন্য। তবে সবসময় গ আর ঘতে দুইটাতেই HTML আসে না, বাট এটা যদি তুমি করো তাহলে HTML এর কোড নিয়ে যেই প্রশ্নই আসুক না কেন তুমি ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা। দেখো এটা একটা টেবিল, এই টেবিলের মধ্যে ক্যাপশন দেওয়া আছে, টেবিলের মধ্যে এই যে দেখো ফরম্যাটিং দেওয়া আছে, এটা হচ্ছে কল স্প্যান, তারপরে এটা কল স্প্যান, এই যে রো স্প্যান দেওয়া আছে, ছবি দেওয়া আছে, ছবির সাইজ দেওয়া আছে 300x500। এরপরে দেখো এখানে কি, এটা আমি আর বলতেছি না, সুপ সাব, আশা করি তুমি বুঝতে পেরেছো খালি ঘর থাকলে কি লিখতে হয়। তার পরবর্তীতে দেখো একটা আমি এখানে লিস্ট দিয়ে দিলাম, এই যে লিস্টের মধ্যে দেখো নেস্টেড লিস্ট, লিস্টের ভিতরে লিস্ট আছে। এখন অনেক পপুলার একটা প্রশ্ন হচ্ছে লিস্টের যে আইটেমগুলো এক একটা টাইপের হবে। এই প্রশ্নটা কিন্তু এইচএসসি 25 সালে অনেকগুলো বোর্ডে আসছে। তার পরবর্তীতে এই টাইপের ভিতরে আবার আরেকটা লিস্ট আছে, অর্থাৎ এই লিস্ট আইটেমের ভিতরে। তো এরপরে এখানে একটা হাইপার লিঙ্ক আছে, দেখো রেজাল্টে যদি তুমি ক্লিক করো তাহলে result.com এরকম একটা ওয়েবসাইটে চলে যাবা। তার পরবর্তীতে এইচএসসি আইসিটি সাজেশন, এখানে ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করছে, দেখো এইচএসসিটা একটু বোল্ড, এটা আন্ডারলাইন, এটা হচ্ছে ইটালিক। এটা কিভাবে করবা এটা তুমি জানো, তুমি এটা করো, এটা করে কমেন্টে এই কোডের ছবিটা তুমি তুলে কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দিব, আমি দেখব তোমার অ্যান্সার হয়েছে কি হয় না। জাস্ট এটা কোড করো, কোড করে তুমি কমেন্টে এই কোডের তুমি একটা ছবি তুলে জাস্ট আপলোড করে দাও, মানে কমেন্ট করে দাও, আমি সেটা চেক করব। তার পরবর্তীতে দেখো এখন এখানে কিন্তু HTML এর মোটামুটি আর কিছু বাদ নাই, এগুলো থেকে তুমি দেখো বিগত বছরের প্রশ্নগুলো দেখো, 25 সাল 24 সাল এই বোর্ডের প্রশ্নগুলো দেখো, দেখবে HTML থেকে যেই প্রশ্নগুলোই আসছে না কেন এর মধ্যে থেকেই আসছে। এখন এখানে দেখো কি কি কভার করা হয়েছে, এখানে কিন্তু তোমার টেবিল কভার করা হয়েছে, লিস্ট কভার করা হয়েছে, ইমেজ কভার করা হয়েছে, ফরম্যাটিং ট্যাগগুলো কভার করা হয়েছে, হাইপারলিঙ্ক কভার করা হয়েছে, সেলগুলো এমটি থাকলে কি হয় সেটা কভার করা হয়েছে। তাছাড়া এখানে কল স্প্যান, রো স্প্যান, এগুলো কিন্তু কভার করা হয়েছে। তাছাড়া টেবিলের মধ্যে যদি ক্যাপশন থাকে তাহলে কি করতে হবে সেটাও কিন্তু কভার করা হয়ে গিয়েছে। সো এই একটা টেবিল করো, HTML এর সব কিছু সমাধান হয়ে গেছে কোডের। এখন অনেকে মনে করে যে HTML এর শুধু কোড করলেই হয়ে যায়, না ভাইয়া, HTML এর সবসময় যে কোডিং থেকে প্রশ্ন আসবে তা না। এমন এমন হয় যে গতে কোডিং থেকে আসছে, ঘতে থিওরি আসছে। এমনও কিছু বোর্ডের প্রশ্ন আছে সম্পূর্ণ সৃজনশীলটাই তোমার থিওরি আসছে, HTML থেকে প্রশ্নই হয় নাই। সো অনেকেই এই ভুলটা করে, HTML থেকে থিওরি পড়ে না এবং HTML থেকে সে কমন ভেবে পরীক্ষার হলে যায় কিন্তু কমন আসে না। তো সেজন্য তোমাকে অবশ্যই মাস্ট বি থিওরি পড়তেই হবে। সো থিওরি কি পড়বা, দেখো এই টেবিলের পাশাপাশি তুমি এই যে ট্যাগের বিশ্লেষণ খুবই এখন পপুলার একটি প্রশ্ন, এটা অনেকবার এসেছে বোর্ডে। ট্যাগের বিশ্লেষণ মানে কি, তোমাকে মনে করো যে এই HTML কোডটা করতে দিল, HTML কোডটা করার পরে এরপরে তোমাকে বললো যে এখানে যেই ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে তাদের বিশ্লেষণ দাও। তুমি বলবা TR মানে টেবিল রো, TD মানে টেবিল ডেটা, এই ট্যাগের বিশ্লেষণ দিতে হবে। তার পরবর্তীতে দেখো ওয়েবসাইটের কাঠামো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওয়েবসাইটের কাঠামো থিওরি থেকে প্রশ্ন আসলে এটা থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। ওয়েবসাইটের কাঠামো, যে কাঠামোগুলো আছে হায়ারার্কিক্যাল, লিনিয়ার, কম্বিনেশনাল, এই কাঠামোগুলো তুমি ভালো করে পড়বা এবং একটা উদ্দীপক দিয়ে তোমাকে বলবে কোন কাঠামোটি ভালো, কোন কাঠামো ব্যবহার করা উচিত। সো এই কাঠামো সংক্রান্ত যে থিওরিটিক্যাল প্রশ্ন আছে সেগুলো দেখতে হবে। এরপর ওয়েবসাইটের প্রকারভেদ, স্ট্যাটিক ওয়েবসাইট আছে, তার পরবর্তীতে আমাদের ডাইনামিক ওয়েবসাইট আছে। এই রূপান্তরটা তোমার জানতে হবে। মনে করো বলবে যে তার ওয়েবসাইটে সে এই কাজ করতে পারে না, ওই কাজ করতে পারে না, তার ওয়েবসাইটে যদি সে এই কাজ করতে যায়, ইউজার থেকে ইনপুট নিতে যায়, তাহলে কি করতে হবে, ডাইনামিক বানাতে হবে। ডাইনামিক বানাতে কি কি কাজ করা লাগে সেগুলো তোমাকে বলতে হবে। তার মানে ওয়েবসাইটের রূপান্তরটা তোমাকে জানতে হবে, যে স্ট্যাটিক থেকে ডাইনামিকের রূপান্তর, বিশেষ করে এই প্রশ্নটাই বেশি আছে, তার ওয়েবসাইটে কিসে রূপান্তর করতে হবে। সো স্ট্যাটিক থেকে ডাইনামিকের রূপান্তর, এই জিনিসটা তোমার শিখতে হবে। সো ওয়েবসাইটের প্রকারভেদ। এরপর ওয়েবসাইট পাবলিশিং এর থেকেও প্রশ্ন আসে যে একটা ওয়েবসাইটকে পাবলিশ করতে হলে আমাদের কি কি করতে হয়, ডোমেইন হোস্টিং, যে স্টেপগুলো আছে এই স্টেপগুলো সম্পর্কে তোমার জানতে হবে। যে এই ওয়েবসাইটটা সে বানিয়েছে কিন্তু সেটা সবাই দেখতে পাচ্ছে না, কেন? কারণ সে পাবলিশ করে নাই। এখন সবাইকে দেখার জন্য বা ইন্টারনেটে এটাকে
রাখার জন্য কি করতে হবে, ধাপগুলো বর্ণনা করো। তখন তুমি ওয়েবসাইট পাবলিশিং এর ধাপগুলো বর্ণনা করে ফেলতে হবে। এর পরবর্তীতে সর্বশেষ আরেকটা, এটা মাঝে মাঝে প্রশ্নে আসে যে একটা টেবিল দিয়ে বলবে যে এই টেবিলের সারিগুলোকে কলাম করে এসটিএমএল কোড করো, কলামগুলোকে সারি দিয়ে এসটিএমএল কোড করো। এই দুইটা জিনিস যদি তুমি পড়ো, এই যে থিওরি এগুলো আর এই এসটিএমএল কোডটা যদি তুমি ভালো করে পড়ো, ইনশাল্লাহ চতুর্থ অধ্যায়ে আর তোমার কোনো প্রবলেম থাকবে না। একটা সৃজনশীল ইনশাল্লাহ আশা করি কমন পেয়ে যাবো সবাই। তুমি দেখো না এই টপিকগুলো, যে টপিকগুলো আমি এখানে দিলাম, এই টপিকগুলো নিয়ে এবার তুমি বিগত বছরের প্রশ্নগুলো একটু উল্টায় দেখো, দেখবা যে এই টপিকের বাইরে কোনো সৃজনশীল প্রশ্ন নাই, সবগুলো সৃজনশীল প্রশ্ন এই টপিকের মধ্য থেকে আসছে। এখানে এখন একটা টেবিল দিয়ে তুমি আবার মনে করো না যে এত শর্ট না ভাইয়া, এই টেবিলের মধ্যে কতগুলো টপিক আছে একটু আগেই দেখাইলাম। যাই হোক, আমাদের চতুর্থ অধ্যায়ের সাজেশন শেষ। এবার আসো আমরা একটু তৃতীয় অধ্যায়ের সাজেশন নিয়ে। তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি থেকে, সংখ্যা পদ্ধতি একটা সৃজনশীল আসবে। তো সংখ্যা পদ্ধতি থেকে আমরা কি কি পড়বো? সংখ্যা পদ্ধতিতে আমরা 3টা টাইপ পড়বো। দেখো, সংখ্যা পদ্ধতির প্রথম যে টাইপটা, সংখ্যা পদ্ধতির রূপান্তর। এই রূপান্তরটা তোমাকে ভালো করে পড়তে হবে। রূপান্তর, কারণ এগুলো একটা আরেকটার সাথে জড়িত। তুমি এটা না পারলে এটা পারবা না, এটা না পারলে ওইটা পারবা না। তো প্রথমে তুমি সংখ্যা পদ্ধতির রূপান্তরটা ভালো করে পড়বা, এরপর সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগটা ভালো করে করবা, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, 2-এর পরিপূরকের মাধ্যমে যোগ বিয়োগ, এই জিনিসটাও কিন্তু তোমাকে ভালো করে করতে হবে। তো সংখ্যা পদ্ধতির রূপান্তর, সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ, 2-এর পরিপূরকের মাধ্যমে যোগ বিয়োগ, যোগ আর কি 2-এর পরিপূরকের মাধ্যমে যোগ, এই 3টা টপিক পড়লে সংখ্যা পদ্ধতি থেকে তুমি ম্যাথটা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। সংখ্যা পদ্ধতি যেহেতু ম্যাথমেটিক্স, তো সেই ক্ষেত্রে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা বেশি, সেই জন্য এটা থেকে সবাই অ্যান্সার করার চেষ্টা করবা। এখন রূপান্তর আমরা কি কি পড়বো? দেখো, এই রূপান্তরের জন্য তোমাকে আমি কয়েকটা প্র্যাকটিস করার জন্য, এই যে যেমন এখানে রূপান্তরের জন্য কয়েকটা প্র্যাকটিস করার জন্য আমি তোমাকে প্রশ্ন দিয়ে দিলাম। তার পরবর্তীতে হচ্ছে এটাও রূপান্তরের জন্য। দেখো এখানে বোর্ডের, দিনাজপুর বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড 24, ঢাকা বোর্ড 24-25 সালের ম্যাথ। এরপরে দেখো সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ সংক্রান্ত যে ম্যাথ, সরাসরি যোগ বিয়োগ করতে বলছে, এইরকম সরাসরি প্রশ্ন আসছে। দেখো রাজশাহী বোর্ড 25, বরিশাল বোর্ড 25, ময়মনসিংহ বোর্ড 25, ময়মনসিংহ বোর্ড 25 আসছে, কুমিল্লা বোর্ড 25, সিলেট বোর্ড 25, এই প্রশ্নগুলো এখানে ইনক্লুড করা আছে। এগুলো জাস্ট প্র্যাকটিস করো, তোমার ওই টাইপ একদম কভার হয়ে যাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, 2-এর পরিপূরক। 2-এর পরিপূরকে আমি অনেকগুলা প্র্যাকটিস ম্যাথ দিলাম। এই যে দেখো ঢাকা বোর্ড 25, রাজশাহী বোর্ড 25, ময়মনসিংহ, সবগুলা বোর্ডেই আসছে। এই 2-এর পরিপূরকের মাধ্যমে যোগ বিয়োগটা সবগুলা বোর্ডেই আসছে। তো এগুলো একটু প্র্যাকটিস করে ফেলো, শেষ। 3টা টাইপেরই কিন্তু আমি প্র্যাকটিস দিয়ে দিলাম। এখন এগুলো কোথায় পাবো? এগুলো কোথায় পাবা আমি ভিডিও শেষে বলতেছি। সো এগুলা প্র্যাকটিস করে ফেলবা। এখন আসো প্রথম অধ্যায়, তাহলে 2টা সৃজনশীল কমন হয়ে গেল। প্রথম অধ্যায়ে আমরা কি পড়বো ভাই? এই যে প্রথম অধ্যায় কয়েকটা টপিক সম্পর্কে তোমার ভালো আইডিয়া রাখতে হবে। সর্বপ্রথমে যে ভার্চুয়াল রিলেট, এটা খুবই গুরুত্বপূর্ণ। বায়োমেট্রিক্স খুবই গুরুত্বপূর্ণ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং খুবই গুরুত্বপূর্ণ, ন্যানো টেকনোলজি এটাও গুরুত্বপূর্ণ। এরপর একটু লেস ইম্পর্টেন্ট যেটা, এগুলো তুমি দেখে রাখবা। কিন্তু এগুলো পড়লেই মোটামুটি ম্যাক্সিমাম বোর্ডেই, ম্যাক্সিমাম কলেজেরই টেস্ট পরীক্ষা তুমি কমন পেয়ে যাবা, বা এইচএসসিতে কমন পেয়ে যাবা। তো তোমাকে প্রথম অধ্যায় একটু ভালোভাবে পড়তে হবে, বুঝে পড়তে হবে। যেমন ভার্চুয়াল রিয়েলিটি, একটু চালাক হইতে হবে। ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা কি? কারণ প্রথম অধ্যায়ের সৃজনশীলটা এমন আসবে, একটা সিনারিও বলে দিবে উদ্দীপকে, তোমাকে সেই উদ্দীপকটা দেখে বুঝতে হবে কার কথা বলা হচ্ছে। যদি বলা হয় ভার্চুয়াল রিয়েলিটির কথা, তুমি এটা যদি ধরতে পারো তাহলে তুমি মার্কস পেয়ে যাবা। মার্কস পেয়ে যাবা তুমি, যেহেতু থিওরিটিক্যাল, ফুল মার্কস না পেলেও তুমি কিন্তু মার্কস পেয়ে যাবে, শুধু ধরতে পারলেই। তোমাকে বলবে উদ্দীপকে কোন প্রযুক্তির কথা বলা হয়েছে, তুমি যদি বলতে পারো যে হ্যাঁ এটা ভার্চুয়াল রিয়েলিটির কথা বলা হয়েছে, তুমি 1 মার্কস এখানে পেয়ে গেছো। মনে করো ঘ নম্বর প্রশ্নে বললো উদ্দীপকে কোন প্রযুক্তির কথা বলা হয়েছে, তুমি যদি বলো যে হ্যাঁ ভার্চুয়াল রিয়েলিটি, আর এটা যদি সত্যি ভার্চুয়াল রিয়েলিটির হয়ে থাকে, তুমি 1 মার্কস পেয়ে গেছো। তো 1 মার্কস যদি এরকম পেয়ে যাও, তাহলে তো বুঝতেই পারতেছো তোমাকে আগে ধরতে হবে কি। এখন তুমি ধরতে পারছো এটা কি, তুমি ওইটা লিখে দিলে 1 মার্ক পেয়ে গেছো, কিন্তু আরো বেশি মার্ক তো তোলা লাগবে, আমার 4-এর মধ্যে 4 দরকার। তাহলে এরপরে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে তোমাকে জানতে হবে, তোমাকে ধারণাটা জানতে হবে ভার্চুয়াল রিয়েলিটিটা কি। এটা কৃত্রিম বাস্তবতা, বাস্তব নয় তবে বাস্তবের মতো চেতনা জাগাবে। এটা তোমাকে মানে মুখস্থ না, তোমাকে আইডিয়া করতে হবে ভার্চুয়ালিটি কি। ওই যে একটা চশমা পরে যে কত কিছু দেখতেছে, বাস্তবে দেখতেছে এরকম মনে হচ্ছে, এইরকম ভাবে তুমি যদি মাথায় ঢুকাইতে পারো, তাহলে তুমি কিছু লিখতে পারবা। আর ভালো করে প্রিপারেশন নিতে হলে এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, মানে ভার্চুয়াল রিয়েলিটি প্রত্যেক জীবনে প্রভাব কি, মোটর ড্রাইভিং প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব, এগুলো যদি একটু ভালো করে পড়তে পারো তাহলে বেশি না 2-3টা করে প্রশ্ন। বায়োমেট্রিক, তোমাকে বুঝতে হবে যে উদ্দীপকে কিসের কথা বলা হয়েছে, যে ফিঙ্গারপ্রিন্টের কথা বলা হচ্ছে
নাকি হ্যান্ড জিওমেট্রির কথা বলা হচ্ছে, না কিসের কথা বলা হচ্ছে। সেজন্য তোমাকে জাস্ট টপিকগুলো বায়োমেট্রিকের একটু ভালো করে পড়লেই তুমি উদ্দীপকের প্রশ্ন দেখলে বুঝে যাবা। সেমভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তুমি ভালো করে মনে রাখতে হবে যে উচ্চ জাতের ফলন, উচ্চ জাতের ফসল, এগুলো যদি তুমি ভালো করে পড়ো তাহলে কিন্তু তুমি এইগুলো যদি বুঝতে পারো যে উচ্চ জাত, দেখো উচ্চ ফলনশীল, এটা বলে দিল, এটা বললেই বুঝতে পারবে এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কথা বলা হচ্ছে। ত্রিমাত্রিক ছবি, বুঝতেই পারবা যে এটা আমাদের হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির কথা বলা হচ্ছে। তার পরবর্তীতে আসে তোমার হচ্ছে ন্যানো টেকনোলজি সম্পর্কে দেখবা, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, বায়োইনফরমেটিক্স, এগুলো দেখলে ইনশাল্লাহ সৃজনশীল তুমি কমন পেয়ে যাবা। তো দেখো তোমাদেরকে কিন্তু এখান থেকে আরেকটা সৃজনশীল কমন পেয়ে যাবা, 30 মার্ক কমন পেয়ে গিয়েছো। তো তাছাড়া আমি তোমাকে কিছু প্র্যাকটিস টাস্ক দিয়েছিলাম ওই যে তৃতীয় অধ্যায়ের, এগুলো যদি প্র্যাকটিস করো তাহলেই কিন্তু তোমার আর লাগবে না, এগুলো বুঝে প্র্যাকটিস করতে পারলে এরপরে যে এরকম প্রশ্নই হোক না কেন তুমি অ্যান্সার করতে পারবা। সব 25 সাল 24 সালের আপডেটেড প্রশ্নগুলো আছে। তো এগুলো তুমি কিভাবে পাবা, জাস্ট এই ভিডিওটা তুমি শেয়ার করো আর কমেন্টে 5টা ফ্রেন্ডকে মেনশন করো, তোমার পরিচিত এইচএসসি 26-27 ব্যাচের যে কাউকে তুমি মেনশন করো, তাদের একটু উপকার করো, তোমার ইনবক্সে অটোমেটিক এই পিডিএফ দিয়ে দেওয়া হবে। ইনবক্সে যেন মেসেজ যায় এরকম একটা অবস্থায় রাখো, নাইলে তো দিতে পারবো না। সো ইনবক্সে যেন মেসেজ যায় সেটা দিয়ে ফেলো, তাহলে হচ্ছে মেনশন করলে তোমার আইডিতে হচ্ছে এই পিডিএফ এর লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে। আর চতুর্থ অধ্যায়ের ওই যে আমি টেবিলটা দেখাইলাম, ওই টেবিলটা তুমি ভালো করে সমাধান করো, এই টেবিলটা তুমি ভালো করে সমাধান করো, এই টেবিলটা সমাধান করে তুমি কমেন্টে, কারো অ্যান্সার দেখার দরকার নেই, তুমি কমেন্টে এই টেবিলটার ছবি, যে কোডটা করছো সেটার ছবি তুলে জাস্ট আপলোড করো, অথবা আমাদের গ্রুপে আইডিকেশনের যে মেইন গ্রুপ আছে সেখানে আপলোড করো, আমি চেক করে দিব ইনশাল্লাহ। এটা যদি বুঝে তুমি শেষ করতে পারো, HTML আর কোডে কিছু লাগবে না। সো এই 3টা অধ্যায়ের প্রতিটি অধ্যায় শুধু প্রথম অংশ দেখাইছি, এইগুলো পড়লে তুমি এইচএসসিতে 30 মার্ক ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। সবাই ভালো থাকো। পরবর্তীতে কোন কোন অধ্যায়ের সাজেশন চাও সেটা আমাদেরকে জানিয়ে দাও, কমেন্টে জানিয়ে দাও, আমি ইনশাল্লাহ সেগুলো সাজেশন নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।